নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় অধিবেশন সংক্রান্ত আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, যেখানে দেখুন বলা হচ্ছে 16ই মার্চ 2026 অর্থাৎ আগামীকাল প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে। অর্থাৎ বিজেপি শাসিত ত্রিপুরা সরকার যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন হবে এবং স্বপ্ন পূরণের রাজ্য বাজেট কিন্তু তৈরি করা হবে। তো সেক্ষেত্রে আগামীকাল প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, কেন্দ্রীয় বাজেটের পর রাজ্য বাজেট বিকশিত ভাবনায় বাজেটের মধ্যেই প্রতিফলিত হবে প্রতিশ্রুতির বাস্তবায়ন, এমনটাই প্রত্যাশা। অবশ্যই এটি হবে স্বপ্ন পূরণের বাজেট। ষোড়শ অর্থ কমিশন লাগুর আগে পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালে 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে কৌতূহল রয়েছে। এ সময়ে আগ্রহের কথা অনেকেই বলছেন। শুধু শিক্ষক কর্মচারীরাই নয়, আপামর জনতার জন্য এই বাজেট কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ ত্রিপুরাতে যে সমস্ত বিভিন্ন দপ্তরে কর্মচারীরা রয়েছেন, অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী, রেগুলার, ফিক্সড পে, প্রত্যেকেই অপেক্ষা করে আছেন সরকারের বিভিন্ন ঘোষণার জন্য। এবং শুধুমাত্র কর্মচারী নয়, তার সাথে সাথে সাধারণ জনতা প্রত্যেকেই কিন্তু কৌতূহলে রয়েছেন যে সরকার কি কি ঘোষণা করছেন এবারের বাজেটে। এ সময়ে বিশেষজ্ঞরা 5টি অগ্রাধিকার খাত চিহ্নিত করেছেন, যেগুলোতে লক্ষ্যভিত্তিক বিনিয়োগের মাধ্যমে সহায়তা প্রদান করা হলে রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। ভোট পূর্ব পরিস্থিতিতে অনেক প্রতিশ্রুতি ছিল। ভিশন ডকুমেন্টের 299টি বিষয়ের হিসাবে এইমস পাওনা রাজ্যবাসী, এবং অবশ্যই ষোড়শ অর্থ কমিশনের রিপোর্টেও বিষয়টি রয়েছে। আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে হিসাব নিকাশ চলছে। বিশেষ 5টি খাতের মধ্যে রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমসের একটি নতুন ক্যাম্পাস স্থাপন, পর্যটন শিল্পের উন্নয়ন, একটি ভেষজ গবেষণা কেন্দ্র বা হাব গড়ে তোলা, সবুজ শক্তি বা গ্রিন এনার্জি অবকাঠামোর সম্প্রসারণ এবং ডিজিটাল জন অবকাঠামোকে শক্তিশালী করা। এই সমীক্ষায় উল্লেখিত ক্ষেত্রগুলোতে প্রায় 1500 কোটি টাকার আনুমানিক বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে এইমস ক্যাম্পাস স্থাপনের প্রথম ধাপের জন্য 850 কোটি টাকা, পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য 250 কোটি টাকা, ভেষজ গবেষণা কেন্দ্রের জন্য 100 কোটি টাকা, সবুজ শক্তি পরিকাঠামোর জন্য 150 কোটি টাকা এবং ডিজিটাল জনসেবার জন্য 150 কোটি টাকা। আগামী 16ই মার্চ অর্থাৎ আগামীকালকেই বিধানসভায় 2026-27 অর্থ বছরের রাজ্য বাজেট পেশ করার প্রস্তুতি নিচ্ছেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এমতাবস্থায় প্রত্যাশা বাড়ছে যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদদের দ্বারা পরিচালিত সাম্প্রতিক একটি আর্থিক গবেষণায় উঠে আসা গুরুত্বপূর্ণ নীতিগত পরামর্শগুলো যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। 16তম অর্থ কমিশনের কাঠামোর অধীনে পরিচালিত এই গবেষণার নেতৃত্বে ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক শুভ্রবরণ দাস। তার সহযোগী হিসাবে ছিলেন পিএইচডি গবেষক কিরণ ভৌমিক এবং গবেষণা সহকারী সৃজন দেবনাথ। ঋণ উৎপাদনশীলতা এবং আর্থিক স্থায়িত্বের উপর তাদের বিশ্লেষণে বেশ কিছু কৌশলগত নীতিগত পদক্ষেপের রূপরেখা তুলে ধরা হয়েছে, যার লক্ষ্য হল রাজ্যের আর্থিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের গতিপথকে
সুদৃঢ় করা। গবেষণায় বিশেষভাবে আলোকপাত করা হয়েছে যে রাজ্যের ঋণের উৎপাদনশীলতা বৃদ্ধি করা সরকারের জন্য একটি প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। ত্রিপুরার মতো একটি উন্নয়নশীল রাজ্যের ক্ষেত্রে ঋণ গ্রহণ একটি গুরুত্বপূর্ণ আর্থিক হাতিয়ার হলেও গবেষণায় জোর দিয়ে বলা হয়েছে যে এই ঋণ মূলত নিত্য নৈমিত্তিক বা রুটিন ব্যয়ের পরিবর্তে উৎপাদনশীল মূলধন বিনিয়োগের দিকেই পরিচালিত হওয়া বাঞ্ছনীয়। এই গবেষণার অন্যতম প্রধান সুপারিশ হল রাজ্যের অর্থনৈতিক ভিত্তিকে বৈচিত্র্যময় করা এবং রাজস্ব উপার্জনকারী খাতগুলোকে শক্তিশালী করার মাধ্যমে ঋণের উপর অত্যধিক নির্ভরতা ক্রমান্বয়ে কমিয়ে আনা। গবেষকদের মতে কর প্রশাসনের মনোন্নয়ন এবং রাজস্বের আওতা সম্প্রসারণের মাধ্যমে আয়ের ভিত্তি প্রসারিত করা সম্ভব, যা রাজ্যের আর্থিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। গবেষণায় বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়েছে। উচ্চ প্রতিদানমূলক বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া, অপ্রয়োজনীয় ব্যয় যৌক্তিকরণের মাধ্যমে আর্থিক ঘাটতি কমিয়ে আনা সম্ভব, যা আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে। গৃহীত ঋণের একটি বড় অংশ মূলধনী ব্যয়ের খাতে বরাদ্দ করাকে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সুফল অর্জন এবং টেকসই আর্থিক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত কিন্তু করা হয়েছে। এবং অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ সড়ক যোগাযোগের সম্প্রসারণকে রাজ্যের অর্থনীতির উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা কৃষকদের জন্য বাজার প্রবেশের সুযোগ সহজতর করতে পারে, পরিবহন ব্যয় হ্রাস করতে পারে এবং গ্রামীণ ও আধা শহুরে এলাকাগুলোতে বেসরকারি খাতের বিনিয়োগকে উৎসাহিত করতে পারে। অর্থনীতিবিদদের মতে আসন্ন বাজেটে এই সুপারিশগুলোকে অন্তর্ভুক্ত করা হলে তা আর্থিক স্থিতিশীলতাকে সুদৃঢ় করতে পারে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে, স্বাস্থ্যসেবা ও পর্যটন পরিকাঠামোর উন্নতি ঘটাতে পারে এবং ত্রিপুরা একটি অধিকতর স্থিতিস্থাপক এবং প্রবৃদ্ধিমুখী উন্নয়নের পথে চালিত করতে পারে। আগামী 16ই মার্চ অর্থাৎ আগামীকালকেই বাজেট পেশের অপেক্ষায় যখন পুরো রাজ্য প্রহর গুনছে, তখন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অনেকে আশা প্রকাশ করছেন যে এই গবেষণালব্ধ নীতিগত প্রস্তাবগুলো আগামী অর্থবছরের আর্থিক রূপরেখা প্রণয়নে একটি গঠনমূলক ভূমিকা পালন করবে। তো দেখা যাক 16ই মার্চ 2026 অর্থাৎ আগামীকালকে কী কী বিষয়ে আলোচনা হচ্ছে অধিবেশনে এবং কি কি ঘোষণা করা হচ্ছে, কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটাই কিন্তু দেখার বিষয়। অধিবেশনে যা যা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বা কি কি আলোচনা করা হবে সেগুলো আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই যে তথ্যমিত্র চ্যানেলটি দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার প্রত্যেকটি খবর সময় মতো পাওয়ার জন্য। কর্মচারীদের মহার্ঘ ভাতা থেকে শুরু করে ষোড়শ অর্থ কমিশন, অষ্টম বেতন কমিশন, ফিক্সড পে কর্মচারী, 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত যা কিছু খবর আসবে আমি কিন্তু আপনাদের সময় মতো জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত ফলো করতে থাকুন। ধন্যবাদ।